হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুরে আসি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের রাজস্থানের লাস্ট ডে এবং আমরা চলে যাচ্ছি আমাদের রাজস্থানের জয়পুরের মধ্যে লাস্ট ট্যুরিস্ট প্লেস বা ডেস্টিনেশন, যেটা হচ্ছে আম্বের ফোর্ট বা আমের ফোর্ট। আমি এই জায়গাটাতে আসার জন্য মেইনলি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। नीचे कार अगर पार्क करेगा तो आपको टैक्सी से जाना पड़ेगा, जीप से। अच्छा, उसमें गाड़ी हायर करनी पड़ेगा तो आप चलेगा 800 टका। ठीक है, अगर मेरा गाड़ी ऊपर लेके जाना चाहता है तो 500 टका लगेगा। ऊपर है? हाँ, अगर मेरा गाड़ी लेके जाएगा तो 500 टका लगेगा और इधर का गाड़ी लेके जाएगा तो 800 टका लगेगा। ठीक है दादा, উপরে গাড়ি ছাড়া আর কিছু যায় না। এখানে আপনারা আমার ভিডিও ক্লিপটাতে হয়তো কিছু কথা শুনতে পেরেছেন আমাদের ড্রাইভারের সাথে। আমরা মেইনলি এই জায়গাটায় আসার জন্য পুরো একটা প্যাকেজ নিয়ে আসি, যেটা আমরা বাংলাদেশ থেকেই প্যাকেজটার ফুল কস্টটা পে করি। তো এখানে আসার পর আমাদের ড্রাইভারটা বলছে যে মানে আম্বের ফোর্ট যেটা, সেটা হচ্ছে পাহাড়ের উপরে। তো এখানে যাওয়ার জন্য নাকি আলাদা একটা কস্ট দেওয়া লাগবে। সে আমাদের বলতেছে এখানে নামায়া দিবে, এখান থেকে আমরা মানে সিএনজি দিয়ে গেলে তারা 600 রুপি রাখবে, আর উনি যদি আমাদেরকে নিয়ে যায় তাহলে তাকে 500 রুপি দিতে হবে। অথচ আমরা এই সম্বন্ধে কোনো কিছু জানিই না। আমরা ঢাকা থেকে যেই প্ল্যানটা দেখে আসছি ওইখানে হচ্ছে স্পষ্টভাবে লেখা যে প্রত্যেকটা প্লেসে আমাদেরকে গাইড দেওয়া হবে এবং প্রত্যেকটা প্লেসে সে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে। তো এই জিনিসটা আমাদের কাছে আর কি লজিকের সাথে যায় না, তাও আমরা এখানে কোনো গ্যাঞ্জাম করি না, তাকেই বলে নিয়ে যেতে। 400 साल पुरानी बिल्डिंगें हैं पूरा टोटल। আম্বার ফোর্ট হলো ভারতের রাজস্থানে আমেরে অবস্থিত একটি দুর্গ। আমের হলো একটি শহর যার আয়তন 4 বর্গ কিলোমিটার। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটি পাহাড়ের উপরে অবস্থিত এবং জয়পুরের প্রধান পর্যটন আকর্ষণ হলো আমের ফোর্ট। আমের ফোর্ট দুর্গটি শৈল্পিক শৈলী উপাদানের জন্য পরিচিত। এর বৃহৎ প্রাচীর এবং সিরিজের দরজা এবং পাথরের পথ সহ দুর্গটি মাওতা হ্রদের উপেক্ষা করে, যা আমের প্রাসাদের জলের প্রধান উৎস। আমের প্রাসাদের বার্ষিক পর্যটন পরিদর্শন প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের সুপারিনটেনডেন্ট দ্বারা রিপোর্ট করা হয়েছিল যে দিনে 5000 দর্শনার্থী এখানে দর্শন করতে আসেন এবং 2007 সালে 1.4 মিলিয়ন দর্শনার্থী এখানে এসেছিল। 77তম অধিবেশনে 2013 সালে কম্বোডিয়ান নম পেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি রাজস্থানের অন্যান্য 5টি দুর্গের সাথে আমের ফোর্টকে রাজস্থানের পাহাড়ি দুর্গের অংশ হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছিল।
ভিতরে দাও ভিতরে সুপার শপ। अब 4 रुपये देते मैं कुछ मछली लेके आता हूँ। হ্যাঁ করতেছি। চলো চলো দিয়ে আসো, উপরে ওঠো, উপরে যাও, উপরে মনে টিকিট লাগবে। খেলা দেখো যাও। আমের ফোর্টের এই জায়গাটায় ঘোরাফেরা করতে কিন্তু কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কোনো ধরনের গাইডের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটু বার্গেন করে নেবেন, তাহলে আপনাদের টাকাটা একটু সেভ হবে। এবং আমরা এখানে ঘুরে ফিরে যখন উপরে উঠতে চাচ্ছিলাম, আমাদের বেবিটা ঘুমিয়েছিল, যার কারণে আমরা আর উপরে উঠলাম না। উপরে ওঠার জন্য একটু হ্যাসেলই হয়ে যায় আমাদের জন্য, প্লাস আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না, কারণ আজকে এই জায়গাটা কভার করে দেন আমাদের দিল্লির জন্য ব্যাক করা লাগবে। এবং রাতটা পেরোলেই ভোরে কিন্তু আমাদের নেপালের ফ্লাইট, তো আমরা একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। আমি যতটুকু শুনেছি এই আম্বের ফোর্টটা কিন্তু প্রাইভেট প্রপার্টি, এটা কিন্তু কোনো গভর্নমেন্ট প্রপার্টি না। সো এইখানে যেই টিকিটের কস্টটা, মানে টিকিটের যেই মেন অ্যামাউন্টটা হয়, ওইটা কিন্তু এখানকার রাজপুতরা আছে তারাই কিন্তু পায়। তো এখানে ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবং আমরা যে সময়টায় গিয়েছিলাম তখন কিন্তু ছিল ডিসেম্বর মাস, তখন কিন্তু একদম পুরা দমে গরম, মানে শীত চলছিল বাংলাদেশে এবং ইন্ডিয়া, দিল্লিতে যেও আমরা শীত পেয়েছিলাম, বাট রাজস্থানে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আমাদের। শীতকাল চলছিল তাও আমাদের গরম লাগছিল। এখন বুঝেন এই রাজস্থানে গরমের সময় কি পরিমাণের গরম হয়। ওকে হ্যাপি পোটলি ব্যাগ কত? 100। পোটলি ব্যাগ, হ্যাঁ, কোনটা সুন্দর? ओपन पीस ये वाला खोल के दिखा। देखो ये रहा ओपन। ओ अच्छा, ऐसा যেভাবে না শাড়ির সাথে। এখানে কিন্তু আম্বের ফোর্টের ভিতরে অনেকগুলো ফেরিওয়ালা থাকে যারা রাজস্থানের ট্রেডিশনাল ছাতা, তারপর পাগড়ি, ওই সব জিনিস বিক্রি করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ভিতর থেকে এসব জিনিস যদি কিনতে হয় তাহলে না কিনে বাহির থেকে কিনবেন। আমরা ভিতর থেকে 200 রুপি করে ছাতা কিনেছিলাম, তো বাইরে এসে দেখি তার থেকে আরও সুন্দর সুন্দর ছাতাগুলো মাত্র 150 রুপি করে সেল করছিল। তো দেখি একটু মনটা খারাপই হয়ে গেল। তো আমরা এসে পড়েছি আমাদের গাড়ির কাছে। সামনে
খোলা আছে নাকি? দৌড়ে দৌড়ে আসতেছে। ভুট্টা? नहीं नहीं वो है चना। ও চনা চনা চনা। আমরা এখানে ম্যাকডোনাল্ডসে এসেছিলাম। তো ম্যাকডোনাল্ডসে আসার পর অনেক রকমের কম্বো অফার দেখলাম এবং ম্যাকডোনাল্ডসের খাবারটাও আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু ম্যাকডোনাল্ডসের কোনো আউটলেট বাংলাদেশে নেই, তো আমি মানে অন্য কোথাও দেশের বাইরে ঘুরতে গেলে এই জিনিসটা খাওয়ার জন্য ট্রাই করি। আর ম্যাকডোনাল্ডসের বেশিরভাগ ব্রাঞ্চই কিন্তু হালাল থাকে, আপনারা একটু জিজ্ঞেস করে নিলেই হবে। তো আমরা ওইখানে লাঞ্চটা করে দেন হচ্ছে আবার আমাদের জার্নিটা শুরু করে দিয়েছিলাম। তো আমরা ফাইনালি এসে পড়েছি দিল্লিতে। Carnot Place. Carnot Place. মোবাইলের চার্জ শেষ। किधर? जल्दी जल्दी लाइट जला लो। এটা ছিল আমাদের রাতের খাবার। আমি আগেই বলেছিলাম আমাদের ইন্ডিয়া ট্যুরের মধ্যে আমরা যতদিন ইন্ডিয়ায় ছিলাম আমাদের প্রত্যেক দিনের সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তো আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারতাম খাবারটা, এটা অপশন ছিল। বাট এখানের হোটেলের মানুষটা তাদের নিজের মতো খাবার দিয়ে দিচ্ছে, মাছ এবং হাবিজাবি কী দিছে আমরা কিছুই খেতে পারিনি। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই খাবারটা শেষ করে জলদি জলদি একটু বাইরে যেতে হবে। আমরা শ্রীলেদারে যাব। আমার আগের ব্লগগুলোতে দেখেছিলেনই যে আমি অনেক শ্রীলেদারে যেতে চাচ্ছিলাম, বাট আমাদের যাওয়া হয়নি। কী কারণে সেটাও হয়তো জানেন ইতিমধ্যেই। তো আমরা খাবারটা শেষ করে একটি সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম কার্নট প্লেসে। এবং ইন্ডিয়ার একটা জিনিস দেখলাম যে এখানে 8টা 9টা বাজতে না বাজতে সব কিছু বন্ধ করে দেয়। তো আমরা রাস্তায় যাওয়ার পথে দেখলাম বেশিরভাগ দোকানই বন্ধ। তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম। তো আল্লাহ আল্লাহ করে এই কার্নট প্লেসটাকে আমি মনে করেছিলাম একটু ছোট হবে, বাট কার্নট প্লেস যে এত বড় আমার এটা ধারণা ছিল না। তো অনেক খুঁজতে দেখি যে শ্রীলেদারটা খোলা। তো খোলা দেখে তো আমরা খুশিতে পুরা শেষ। তো শ্রীলেদারে তাড়াহুড়া করে যা পেরেছি কিনেছি, ওইটার কোনো ব্লগ করার আমি সুযোগই পাইনি। তো কেনাকাটা শেষে আমরা মানে হোটেলে গিয়ে আমাদের ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইটটা ছিল ভোরবেলা 6টার দিকে এবং আমাদের হোটেল চেক আউট করা লাগবে রাত 3টার দিকে। তো আমাদের ব্যাগেজটা ঠিক করতেই কোন দিক দিয়ে যে সময় চলে গেল টেরই পেলাম না। আমাদের পিক আপ করার জন্য গাড়ি এসে পড়ে। তো আমরা এইখানে চলে যাচ্ছিলাম এয়ারপোর্টে। তো আমার নেক্সট ব্লগগুলো থাকবে নেপাল সিরিজ নিয়ে। আশা করছি আমার ইন্ডিয়া সিরিজটা আপনাদের ভালো লেগেছে, এবং আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ ইউর ওয়ান সাবস্ক্রিপশন ইজ মাচ ফর মি। থ্যাংকস ফর ওয়াচিং।